আমেরিকার মধ্যে কুখ্যাত এবং সবথেকে নিরাপদ জেল হচ্ছে আলকাট্রাজ, যেটি সমুদ্রের মধ্যে একটি দ্বীপে অবস্থিত। এই জেলের চারিপাশে রয়েছে প্রচণ্ড ঠান্ডা সমুদ্রের পানি আর মানুষ খেকো হাঙ্গর। এর আগে যারা এই জেল থেকে পালানোর চেষ্টা করেছিল তারা হয়তো ফিরে এসেছে আবার সেই সমুদ্র থেকে, নয়তো সেখানেই মারা পড়েছে। এই জেল থেকে আজ অবধি কেউ পালিয়ে যেতে পারেনি। তবে 4 জন কুখ্যাত কয়েদি ঠিক করে এই জেল থেকে তারা পালিয়ে যাবে, কিন্তু সেটা কিভাবে? এই ঘটনা জানতে হলে দেখতে হবে সত্য ঘটনার উপর নির্মিত বিশ্ব ইতিহাসে সবথেকে কুখ্যাত জেল পালানো ঘটনা নিয়ে নির্মিত মুভি এসকেপ ফ্রম আলকাট্রাজ। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আলকাট্রাজ জেলে কুখ্যাত একজন কয়েদিকে নিয়ে আসা হয়, যিনি ছিলেন একজন ব্যাংক ডাকাত, আর সে এর আগেও অনেক জেল থেকে পালিয়েছিল, যার নাম ফ্রাঙ্ক মরিস। তাই তাকে আনা হয়েছে আলকাট্রাজ জেলে। এখানে থেকে পালানো তো দূরের কথা, পালানোর চিন্তা করাও বোকামি। তাকে কয়েদিদের সেলে নিয়ে যাওয়ার আগে পোশাক খুলে পুরো শরীর চেক করা হয়, তার শরীরে কোনো রকম ডিভাইস লুকানো আছে কিনা কোথাও। এরপরে তাকে সেলে রাখা হয়। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই ওয়ার্ডেন এর নির্দেশে প্রত্যেকটা সেলে থাকা কয়েদিদের গুনতি শুরু হয়। এখানে কয়েক ঘন্টা পরপরই কয়েদিদের গুনতি দেওয়া হয়, যেন কয়েদিরা কোনোভাবেই এখানে থেকে পালিয়ে গেলেও সেটা ধরা পড়ে। এরপর তারা চলে যায় ব্রেকফাস্টের জন্য কিচেনে। সবার পোশাক একই রকম। সেখানে এসে মরিসের সাথে দেখা হয় আরও 2 জন কয়েদি। এর প্রথমজন হলেন লিটমাস, যিনি মিষ্টি খেতে ভালোবাসেন, আর সে সবসময় তার পোষা একটি ইঁদুর নিয়েই ব্যস্ত থাকেন। তবে আরেকজনের সাথে সাক্ষাৎ মোটেই ভালো ছিল না। সে হচ্ছে উলফ। তার কাণ্ড কারখানা অনেকটাই উলফ এর মতোই। তার নামে আছে বিভিন্ন ধরনের মামলা। সে কোনো কারণ ছাড়াই মরিসকে রাগানোর চেষ্টা করে, কখনো ব্রেকফাস্টের সময়, আবার কখনো গোসলের সময়। ব্রেকফাস্টের পরে মরিসকে নিয়ে যাওয়া হয় ওয়ার্ডেনের কাছে। মরিস যেহেতু এই জেলে নতুন, এই জেল বিষয়ে তার কোনো ধারণা না থাকায় ওয়ার্ডেন তাকে এই জেল বিষয়ে অনেক নিয়মকানুন জানিয়ে দেয়। তাকে জানানো হয় কেন অন্য সকল জেলের থেকে এই জেলটা আলাদা। এখানে সকল কয়েদিকে আলাদা আলাদা একটি কক্ষে বন্দি করে রাখা হয়। অবসর সময়ে পড়ার জন্য দেওয়া হয় পুরনো ম্যাগাজিন, যেন জেলের বাইরের পুরো পৃথিবীর আপডেটেড নিউজ জানতে না পারে কোনো কয়েদি। এখানে কয়েদিরা সপ্তাহে শুধুমাত্র 2 বার গোসল করতে পারবে। তবে কিছু সুবিধাও আছে, যেমন কয়েদিরা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ করে পয়সা রোজগার করতে পারবে। এছাড়াও কয়েদিদের সাথে প্রতি মাসে 2 জন ব্যক্তি দেখা করতে পারবে, কিন্তু তারা যেন কোনো অপরাধী না হয়। এমনকি সেখানে রয়েছে মিউজিক রুম এবং সিনেমা থিয়েটার। মরিস সেখানে থেকে চলে আসার আগেই ওয়ার্ডেন তাকে খুব ভালোভাবে জানিয়ে দেয় এই জেল থেকে আজ অবধি কেউ পালাতে পারেনি। যারা চেষ্টা করেছে তারা হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে, নয়তো সমুদ্রে মারা পড়েছে। তাই ভবিষ্যতে এই জেল থেকে পালানোর চিন্তা না করাই ভালো হবে। কথা বলার ফাঁকেই মরিস ওয়ার্ডেনের রুম থেকে একটি নেইল কাটার চুরি করে নিয়ে এসে একটি বইয়ের মধ্যে লুকিয়ে রাখে। পরের দিন সকালে মরিস গোসলের জন্য গেলে সেখানে হাজির হয় উলফ। সে আবার মরিসকে বিরক্ত করতে লাগলে মরিস এবার তাকে ছেড়ে কথা বলে না, তাকে মারধর করে জোর করে তার মুখে সাবান গুঁজে দেয়। সেখানে গোসল শেষে মরিসকে জেলের লাইব্রেরিতে পাঠানো হয়। সেখানে গিয়ে পরিচয় হয় একজন লাইব্রেরিয়ান, যার নাম ইংলিশ। সে ছিল একজন কৃষ্ণাঙ্গ। নিজের আত্মরক্ষার জন্য 2 শ্বেতাঙ্গকে হত্যা করায় এই জেলে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ভোগ করতেছে সে। ইংলিশ জানায় এখানে লাইব্রেরি থাকলেও কোনো কয়েদিকে এখানে আসতে দেওয়া হয় না, তাদের সেলের সামনে গিয়ে বই দিয়ে আসতে হয়। তবে সব কয়েদিকে আবার বই দেওয়াও অ্যালাউ নয়। মরিস সেখানকার কাজ শেষ করে জেলের মধ্যকার একটি গ্রাউন্ডে এলে সেখানে পরিচয় হয় আরেকজন কয়েদির সাথে, যার নাম ডক। সে পেশা একজন পেইন্টার। তার নেশা ছিল কার চুরি করা। তার নামে অনেক কার চুরির মামলা থাকায় তাকে এই জেলে রাখা হয়েছে। মরিস ডকের পেইন্টিং দেখতে এলে দেখে সে নিজের সেলফ পোর্ট্রেট বানাচ্ছে। তবে সেই ছবিতে তার কোটের পকেটে রয়েছে একটি চন্দ্রমল্লিকা ফুল। আসলে এই ফুল হলো তার মনের ভেতরের মানবতার প্রতীক, মুক্তির প্রতীক, যেটাকে কোনো পুলিশই এই জেলের মধ্যে লৌহ দৈর্ঘ্যের পিছনে বন্দি করে রাখতে পারবে না। ডকের সাথে কথা শেষে মরিস চলে যায় ইংলিশের কাছে, কিন্তু সেখানে আবার কিছু নিয়ম আছে যা জেলের পুলিশরা বানায়নি, বানিয়েছে এখানে থাকা কয়েদিরা। এই গ্যালারিতে যে যত উঁচু সিঁড়িতে বসবে তার ক্ষমতা এখানে তত বেশি। এরপরে মরিস ইংলিশকে জিজ্ঞেস করে এই জেল থেকে এর আগে কেউ পালাতে চেষ্টা করেছিল কিনা। ইংলিশ জানায় এখানে থেকে পালানোর জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করেছিল, কিন্তু কেউ কখনো সফল হয়নি। এখানে প্রতিটা ছেলে দিনে 2 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 12 বার কয়েদিদের গুনতি দেওয়া হয়।
এছাড়া জেলের বাইরে উঁচু উঁচু টাওয়ারে দাঁড়িয়ে রয়েছে গার্ড। কেউ যদি তাদের চোখে পড়ে তাহলে তার জীবন সেখানেই শেষ। আর যদি কোনো ক্রমে সে জেল থেকে বাইরে যেতেও পারে তাহলে সমুদ্রের বিশাল ঠান্ডা পানি, উঁচু উঁচু ঢেউ এবং বিভিন্ন হিংস্র প্রাণীদের হাতে মারা পড়বে। তাই এখানে থেকে পালানোর চেষ্টা করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। সেদিনের সময় শেষ হলে কয়েদিদেরকে আবার সেলের মধ্যে আটকে রাখা হয়। পরের দিন সেই একই সময়ে সবাই আসলো গ্রাউন্ডে। মরিসের সাথে দেখা হয় লিটমাসের। লিটমাসকে মরিস আবারও জেল পালানোর কথা জিজ্ঞেস করলে লিটমাস মজার ছলে বলে, এখানে থেকে পালানো তো একদম সোজা। সেলের ভেতরে থাকা ঘুলঘুলি ভেঙে ছাদে যেতে পারলেই বাস কেল্লা ফতে। মরিসের সাথে মজা করে লিটমাস সেখানে থেকে চলে গেলে সেদিনের গোসলের ঘটনার প্রতিশোধ নিতে উলফ মরিসের উপর আক্রমণ করে। তবে এবার খালি হাতে নয়, সাথে ছুরি নিয়ে এসেছে। আর তখনই সেখানে থাকা গার্ডরা এসে তাদের মারামারি থামিয়ে দেয়। আর ফলস্বরূপ দুজনকে আটকে রাখা হলো ডি ব্লকের একদম ঘুটঘুটে অন্ধকার সেলে। সেখানে মরিসের উপর অত্যাচার করা হয়। পরের দিন আবার মরিসকে ডি ব্লক থেকে সরিয়ে নিজের সেলেই এনে রাখা হয়। সে ফিরে এসেছে দেখে লিটমাস তার ছোট্ট ইঁদুরকে দিয়ে একটি চিরকুট পাঠায়। সেখানে লেখা ছিল ওয়েলকাম ব্যাক। ঠিক এমন সময় অ্যালকাট্রাস জেলে স্বাগত হয় আরেকজন নতুন কয়েদি, যার নাম চার্লি বার্ট। সেও পেশায় ছিল একজন কার ছিনতাইকারী। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়ে যাওয়ার কারণে তাকে অ্যালকাট্রাস জেলে পাঠানো হয়। প্রথম দিনেই তারা বেশ পরিচিত হয়ে গেলেন। নির্দিষ্ট সময়ে তারা সকলেই আবার যায় জেলের গ্রাউন্ডে সামনে থেকে গল্প করার জন্য। সেখানে ডক এবং লিটমাসের সাথেও পরিচয় হয় চার্লি বার্টস এর। এদিকে সেলে কেউ না থাকার সুবাদে তাদের সেল চেক করতে আসে বিভিন্ন গার্ড। ডক এর সেলে ওয়ার্ডের একটি বিকৃত পেন্টিং দেখতে পায় গার্ড। আর ওয়ার্ডেন এই বিষয়ে জানতে পেরে রেগে ডকের সমস্ত ছবি আঁকার সুবিধা কেড়ে নেয়। নিজের শেষ সম্বল হারিয়ে মনের দুঃখে ডক ভেঙে পড়ে। কাঠের কাজ করার সময় ইচ্ছে করেই কুড়োল দিয়ে তার হাতের আঙ্গুল কেটে ফেলেছে সে। যেই হাত দিয়ে ছবি আঁকতে পারবে না, নিজের শিল্পের কদর করতে পারবে না, সেই হাত রাখার থেকে হয়তো না রাখাই ভালো তার জন্য। এই অবস্থায় ডককে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন মরিস তার পকেটে খুঁজে পায় ডকের ছবিতে থাকা চন্দ্রমল্লিকা ফুল, যেটা যাওয়ার আগে ডক মরিসের পকেটে রেখে গিয়েছিল সবার অজান্তেই। এর মধ্যে ছেলে ফিরে মরিস সেই ফুলের দিকে তাকিয়ে থাকে। এমন সময় ইংলিশ এসে মরিসকে চমকে দেয়। মরিস আসলে জানতো না ডক কেন এমন করেছে, তাই ইংলিশ ম্যাগাজিন দেওয়ার বাহানায় মরিসের কাছে সবকিছু খুলে বলে। তখন মরিসও জানতে পারে ওয়ার্ডেনের চক্রান্ত ব্যাপারে। পরের দিন মরিস এবং বাকিরা ব্রেকফাস্ট এর জন্য এলে তার সাথে দেখা হয় তার দুই পুরনো বন্ধু জন এংলিন এবং ক্লারেন এংলিনের সাথে। তারা দুজনেই ভাই। আটলান্টার জেল থেকে পালানোর সময় ধরা পড়ে যায় আর তারপরে সোজা অ্যালকাট্রাস জেলে। তারা জানে মরিস জেল থেকে পালানোর মাস্টার, তাই তাকে প্রশ্ন করে এই জেল থেকে পালানোর কোনো উপায় আছে কিনা। যদিও মরিসের কাছে এই প্রশ্নের ইতিবাচক উত্তর তখন ছিল না। ব্রেকফাস্ট শেষে সবাই নিজের ছেলে ফিরে এলে মরিস একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে বুঝতে পারে সেদিন লিটমাস মজার ছলে ঘুলঘুলি ভেঙে ছাদে যাওয়ার কথা বলেছিল। একথা হয়তো সত্যিও হতে পারে, চেষ্টা করে দেখা দরকার। কারণ সমুদ্রের ধারে নোনা পানির ভাব বেশি থাকার কারণে সেই ঘুলঘুলির লোহার গ্রিলগুলোর পাশের দেয়াল এখন বেশ নরম হয়ে পড়েছে এবং সহজেই এটি খোলা যেতে পারে কোনো ধারালো অস্ত্র দিয়ে, যেমন ওয়ার্ডেন এর ডেস্ক থেকে নিয়ে আসা সেই নেইল কাটার। তখনই তার মাথার মধ্যে খেলে যায় একটা অদ্ভুত বুদ্ধি। অ্যালকাট্রাস জেল থেকে পালিয়ে যেতেই হবে। পরের দিন জেলের ওপেন গ্রাউন্ডে এলে মরিস জানতে পায় আজ চার্লি এর জন্মদিন। আর ঠিক তখনই চার্লি এবং ইংলিশ খবর পায় তাদের সাথে কেউ দেখা করতে এসেছে। তারা ছিল ইংলিশের মেয়ে এবং চার্লি এর গার্লফ্রেন্ড। চার্লি জানতে পারেন তার মায়ের অবস্থা খুব সংকটজনক, হয়তো আর কিছু মাসের মধ্যেই তার মা মারা যাবে। আর এদিকে ইংলিশকে তার মেয়ে জানায় তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে একজন শ্বেতাঙ্গ ছেলের সাথে। সময় মতো খাবারের জন্য কিচেনে এলে একই টাইমে টেবিলে খেতে বসলো মরিস, চার্লি এবং ওই দুইজন ভাই। কিন্তু এইবার তারা শুধু খেতে আসেনি, এসেছে এই জেল থেকে পালানোর একদম পাকাপোক্ত প্ল্যান করতে। মরিস জানায় এই জেল থেকে পালানো তার কাছে একটিই পরিকল্পনা রয়েছে। জেলটা সমুদ্রের মাঝে হওয়ায় গোলগুলিতে লাগানো লোহার গ্রিলে নোনা ধরেছে এবং পাশের দেয়ালটাও বেশি আর্দ্রতার কারণে কিছুটা নরম হয়েছে, যা একটা নেইল কাটার দিয়ে খোঁড়া যেতে পারে। সে নিজেই এই কাজটি করে দেখেছে। এভাবেই যদি সেই ঘুলগুলি এর দেয়াল কেটে কেটে বড় করে দেওয়া যায় তবেই তারা আরামসে পৌঁছে যেতে পারবে জেলের ছাদে। কিন্তু সেই ঘুলগুলিগুলোকে কেটে বড় করলে সেখানে গর্তের সৃষ্টি হবে, আর সেটা গার্ডের চোখে তো পড়বেই। আর এই বিপদ এড়ানোর জন্যই প্রয়োজন ম্যাগাজিনের পৃষ্ঠা। তারা সেই ম্যাগাজিনের পৃষ্ঠাগুলো কেটে কার্ডবোর্ড বানিয়ে তারা ঘুলগুলির মতো রং করে সেখানে বসিয়ে দেবে।
এরপরেও গার্ড এর সন্দেহ হলে সেখানে বড় তোয়ালে বা কোনো বাদ্যযন্ত্রের বাক্স রেখে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু গার্ড যে 2 ঘন্টা পর পর গুনতি দেয় সেটির কি হবে? তারা যদি কোনো ক্রমে ছাদে পৌঁছাতেও পারে, গার্ডরা গুনতির সময় জানতে পারবে যে কয়েদিরা সেল থেকে পালিয়েছে। তখন মরিস বলে এটারও সমাধান রয়েছে। তারা রাতের সময় বের হবে, তখন সকাল অবধি গার্ডরা কিছুই জানতে পারবে না। তবে সাবধানের মাইন্ড নেই, ওরা যদি প্লাস্টিক অথবা কার্ডবোর্ড দিয়ে মানুষের মাথার মতো অবিকল তৈরি করে বিছানায় রেখে দেয়, তখন গার্ডরা ভাববে যে ওরা হয়তো ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ ধরা পড়ার কোনো সুযোগই নেই। অতএব তাদের সকলকেই তাদের কাজ ভাগ করে নিতে হবে। মাথার চুল জোগাড় করার দায়িত্ব পড়ে সেলুনে কাজ করা জনের উপরে। চার্লি এর দায়িত্ব খোঁড়ার সময় পাহারা দেওয়া। যদি কোনো গার্ড চলে আসে তাহলে সিটি বাজিয়ে তাদের সকলকে সতর্ক করে দেওয়া। আর চার্লি যখন ঘুরবে তখন মরিস পাহারা দেবে। এইভাবে ছাদ অবধি না হয় তারা পৌঁছেই যাবে। কিন্তু এরপর বিশাল দেওয়াল টপকে গার্ডদের নজর এড়িয়ে বিশাল সমুদ্র তারা কিভাবে পার হবে? এই সমস্যারও সমাধান দেয় মরিস। এর জন্য প্রয়োজন ক্লারেন্স এর, যে কিনা জেলের কাপড়ের দায়িত্বে রয়েছে। প্ল্যান অনুযায়ী জন এবং ক্লারেন্স কিছু রেইনকোট এবং কন্ট্যাক্ট সিমেন্ট চুরি করে নেবে, যেগুলো দিয়ে তারা লাইফ জ্যাকেট তৈরি করবে। মরিস ভালো করেই জানে ওয়ার্ডেন খবর পাওয়া মাত্রই তাদের তল্লাশি এর জন্য খুঁজতে যাবে ফ্রান্সিসকো আইল্যান্ডে। তাই তারা তাদের চোখে ধুলো দিয়ে যাবে অ্যাঞ্জেল আইল্যান্ডে, যাতে করে তারা সম্পূর্ণভাবে ওয়ার্ডেন এবং জেলের গার্ডদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। যদিও এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তার ভরসা নেই বললেই চলে। তাই কথায় রয়েছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই সবাই মরিচের সাথে সহমত হয় এই পরিকল্পনায়। প্রত্যেকেই নিজের ছেলে এসে শুরু করে নিজের প্রস্তুতি। মরিস তার ঘুলগুলি এর চারপাশে দেয়াল খুঁড়তে থাকে, আর পাশের ছেলে থেকে পাহারা দেয় চার্লি। তবে এইখানেও মরিস অনেক সাবধানে ছিল। দেয়াল খোঁড়ার সময় সে নিজের জ্যাকেটটি মাটিতে বিছিয়ে রাখে, যেন ময়লাগুলো তার জ্যাকেটে পড়ে এবং পরের দিন সে পকেটে করে নিয়ে বাইরে ফেলে দিতে পারে। কিন্তু এই ছোট্ট নেইল কাটার দিয়ে দেয়াল খোঁড়া অনেক কষ্টের। পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় মরিসের মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সে চিন্তা করে নেইল কাটার দিয়ে ঘুলঘুলি করা কষ্ট হলেও চামচ দিয়ে ঘুলঘুলি খোঁড়া কিছুটা সহজ হবে। তখন সে ইচ্ছে করেই তার হাতে থাকা চামচে জুতোর ময়লা লাগিয়ে দেয়, যাতে গার্ড তাকে আরেকটি নতুন চামচ দিতে বাধ্য হয়। আর তখন জন চালাকি করে কিচেনের কাজের বিষয়ে আলাপ করার জন্য মরিচের সাথে সেখানে চলে যায়। যখন কিচেনের গার্ডের সাথে তারা নতুন চাকরি নিয়ে কথা বলতে ব্যস্ত, এমন সময় মরিস একটা নয় বরং 2টো চামচ নিয়ে সেখানে থেকে চলে আসে। আসলে জনের কিচেনের গার্ডের সাথে কথা বলা ছিল একটা সামান্য বাহানা, যাতে করে মরিস এক্সট্রা চামচ নিয়ে সেখানে থেকে আসতে পারে। খাওয়া দাওয়া শেষে সেখানে থেকে আবার সবাই নিজেদের সেলে ফিরে আসে। তখন সেখানে ইংলিশ ম্যাগাজিন দিতে এসে মরিসকে জানায় তার মেয়ের একজন শ্বেতাঙ্গের সাথে বিয়ে হয়েছে। এই কথা জানানোর জন্যই তার মেয়ে সেদিন দেখা করতে এসেছিল। সেখানে থেকে ইংলিশ চলে গেলে সে লিটমাসের থেকে একটি তামার কয়েন জোগাড় করে এবং তার সাথে বেশ কিছু ম্যাচের কাঠি জ্বালিয়ে নেইল কাটারের সাথে থাকা ছুরিটি এবং চামচের হাতলকে একসাথে জুড়ে দেয়। এরপরে সেটি দিয়ে দেয়াল খুঁড়তে শুরু করে। আর এমন সময় সেখানে একটি গার্ড চলে আসলে চার্লি সিটি বাজিয়ে মরিসকে সাবধান করলে সে তাড়াহুড়ো করে বেডে শুয়ে পড়ে। কিন্তু সে যেহেতু কিছুক্ষণ আগে সেখানে আগুন জ্বালিয়েছিল, গার্ড এসে কিছু একটা পোড়ার গন্ধ পায়, কিন্তু এসে কিছু দেখতে না পেলে নিজের মনের ভুল ভেবে সেখানে থেকে চলে যায়। গার্ড সেখানে থেকে চলে যেতেই মরিস আবার দেয়াল খুঁড়তে শুরু করে। এইভাবে কয়েকদিনে সে বেশ কিছু দূর দেয়াল খুঁড়ে ফেলেছে। তবে সেই ঘুলগুলির লোহাগুলোকে মরিস হাত দিয়ে কোনোভাবেই ভাঙতে পারে না। তাই পরের দিন কাজ করার সময় সে একটি ধারালো ব্লেড খুঁজে পায়। যদিও এটি মেটাল ডিটেক্টর মেশিনে খুব সহজেই ধরা পড়বে, তাই সে এরকম 2টো ধারালো ব্লেড নিজের কাছে রেখে দেয়। প্রথমটা যথারীতি মেটাল ডিটেক্টর মেশিনে ধরা পড়লে গার্ড সেটি নিজের কাছে রেখে দেয়, আর দ্বিতীয়টা সেটা সে নিজের জুতার মধ্যে এমনভাবে সেট করে নিয়ে আসে যাতে গার্ড কেন তার অন্য জুতো টের না পায়। রাতে ছেলে ফিরে এসে সে ব্লেডটি ঘুলঘুলিয়ে লোহাতে লাগিয়ে পা দিয়ে সজোরে লাথি দিয়ে লোহার গ্রিলগুলো ভাঙতে সফল হয়। অর্থাৎ এখন তার ছাদে যাবার রাস্তা পুরো ফাঁকা। শুধু তাই নয়, কার্ডবোর্ড দিয়ে অবিকল ঘুলঘুলি এর গ্রিল এবং মানুষের মাথা বানানোর চেষ্টাও চলছে। আর ইতিমধ্যেই সে জনের থেকে পেয়ে যায় চুল। পরের রাতে চার্লিকে গার্ড তার পেইন্টিংয়ের জন্য নতুন রং তুলি দিয়ে গেলে সে সেগুলো মরিসকে দিয়ে দেয় ঘুলঘুলি এর দেয়ালে এবং নকল মাথায়ের উপর রং করার জন্য। এরপরে মরিস নকল মাথাটিকে বিছানায় রেখে
ভাঙ্গা দেয়াল দিয়ে পাইপ বেয়ে চলে যায় সেলের ছাদে। তবে মরিস আজ পালাবে না বাকি সঙ্গীদের রেখে, তবে আজ দেখে আসবে তাদের সামনের পরিকল্পনা ঠিক কীরকম হতে পারে। ইতিমধ্যে সে পাইপ বেয়ে উপরে উঠতে থাকলে সেখানে থাকা গার্ড আবার তার সেল চেক করতে আসে। গার্ড নকল মাথাটি দেখে মনে করেছিল মরিস বিছানায় শুয়ে রয়েছে আর সেখানে থেকে চলে যায়। গার্ড আবার একটু পরে সেখানে এলে মাথাটি একই রকম অবস্থায় রয়েছে এটি দেখে তার কিছুটা সন্দেহ হলে সে তার মাথায় হাত দেয়। যদিও এর মধ্যেই মরিস তার কাজ শেষ করে ফিরে এসে বিছানায় শুয়ে পড়েছে। পরের দিন কিচেনে আলোচনার সময় মরিস বলে সে গতকাল রাতে ছাদে যাওয়ার চেষ্টা করেছিল, তবে সে পৌঁছাতে পারেনি কারণ ছাদে পৌঁছানোর জন্য উপরে রয়েছে বিশাল এক গ্রিল। মরিস জানতে পারে জন ইতিমধ্যে ঘুলগুলির চারপাশে দেয়াল ভাঙতে সফল হয়েছে। তারা ঠিক করে তারা দুজনেই আজ রাতে আবার ছাদে যাবে। তাদের এখন থেকেই ছাদের উপরে গিয়ে রেইনকোট এবং লাইফ জ্যাকেট তৈরি করা প্রয়োজন। সে রাতে তারা ছাদে যাওয়ার জন্য আবার পাইপ বেয়ে উঠলে দেখে লোহার গ্রিলগুলো ড্রিল মেশিন ছাড়া কাটা অসম্ভব, তাই আবার তখন তারা সেলে ফিরে আসে। পরের দিন মিউজিক রুম থেকে মরিস সুযোগ বুঝে একটি ছোট্ট টেবিল ফ্যান চুরি করে নিয়ে আসে এবং লিটমাসকে বলে তার জন্য একটি ড্রিল মেশিন ম্যানেজ করে দিতে। যথারীতি গ্রিল ভাঙার জন্য সমস্ত সরঞ্জাম ম্যানেজ করে সেদিন রাতেই পাইপ, ড্রিল মেশিন এবং সেই ফ্যানটির সাহায্যে গ্রিলগুলো ভাঙতে সফল হয় তারা। কিন্তু গ্রিল ভাঙার সময় শব্দ হওয়ায় সেই শব্দ একটি গার্ড শুনে সেখানে চেক করতে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সে কাউকেই দেখতে পায় না। পরের দিন কিচেনে খাবার খেতে এলে তারা ঠিক করে সকলে মিলে মঙ্গলবার রাতেই জেল থেকে পালিয়ে যাবে। কিন্তু সেখানে ওয়ার্ডেন হাজির হলে মরিসের সামনে দেখতে পায় একটি চন্দ্রমল্লিকা ফুল রাখা আছে। এই ফুলটি দিয়েছিল ডক। যেহেতু এটি নিয়ম বিরুদ্ধে তাই সেটি ওয়ার্ডেন নষ্ট করে ফেলে, আর তখনই লিটমাস হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে মারা যায়। কিছু কিছু কয়েদি জেল ব্যতীত বাইরের জীবন দেখার আর ভাগ্য পায় না কখনো। সেদিন রাতে ইংলিশ মরিসকে আবার ম্যাগাজিন দিতে এলে তাকে গুড বাই জানায় মরিস। হয়তো পরে আর কখনো ইংলিশের সাথে কোনোদিন দেখা হবে না। এমন সময় মরিসকে সন্দেহ করে সেখানে তার সেল চেক করতে চলে আসে দুজন গার্ড এবং ওয়ার্ডেন নিজেই। যদিও মরিস এত সুন্দরভাবে নকল কার্ডবোর্ড এর ঘুনঘুনি বানিয়ে দেয়ালের মতোই রং করে সিমেন্ট দিয়ে দেয়ালের সাথে জুড়ে দিয়েছিল, সেটা যে নকল ছিল তা কিছুতেই বুঝতে পারে না ওয়ার্ডেন। ফলে মরিসের ছেলে অস্বাভাবিক কিছুই খুঁজে পায় না তারা। তবে গার্ড এর থেকে ওয়ার্ডেন জানতে পারে মরিস এবং চার্লি ইদানিং গভীর রাত পর্যন্ত দুজনেই কথা বলে। এই কথা শুনে ওয়ার্ডেনের সন্দেহ হলে সে সিদ্ধান্ত নেয় মরিসকে অন্য এক সেলে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা যেন মঙ্গলবার সকালের মধ্যেই হয়। আর এদিকে তো মরিসরা সকলে মিলে মঙ্গলবার রাতে পালানোর চেষ্টা করবে, এটাই প্ল্যান করেছিল। যাই হোক, পরের দিন সকালে খাবারের জন্য সকলে কিচেনে এলে দেখে উলফকে ডি ব্লক থেকে আবার সাধারণ সেলে আনা হয়েছে এবং সে আসা মাত্রই গুন্ডাগিরি শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট শেষে সবাই গ্রাউন্ডে আসলে উলফ মরিসকে আক্রমণ করতে গেলে ইংলিশ উলফকে থামিয়ে মরিসকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে মরিসরা ভাবে আমাদের সকল কিছু যেহেতু প্রস্তুত, তাহলে আমরা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা না করে আজ রাতেই পালাবো। অতঃপর শুরু হলো পরিকল্পনা মাফিক কাজ। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলে মরিস, জন এবং ক্লারেন্স বেরিয়ে আসে ঘুলঘুলির ভাঙ্গা দেয়াল দিয়ে। সবাই বেরিয়ে গেলেও চার্লি ভয়ে ছেলের মধ্যেই কাঁদতে থাকে। সবাই জেলখানার একদম ছাদে উঠে গেলে চার্লি মন শক্ত করে তাদের কাছে গেলে কাউকে ছাদের কাছে না পেয়ে আবার ফিরে আসে ছেলে। চার্লি আর পরিকল্পনা মতো পালাতে পারে না। শেষ হয়ে যায় চার্লি এর আলকাট্রাজ থেকে পালিয়ে যাওয়ার স্বপ্ন। হয়তো সে তার মাকে আর জীবনেও দেখতে পাবে না। মরিস, জন এবং ক্লারেন্স অত্যন্ত চালাকির সাথে টাওয়ারে থাকা গার্ড এবং তাদের স্পটলাইট এড়িয়ে ছাদ থেকে পাইপ বেয়ে চুপি চুপি নেমে সব রকম বাধা অতিক্রম করে অ্যালকাট্রাজ এর বিশাল কাঁটাতারওয়ালা দেয়াল পেরিয়ে সমুদ্রে এর কিনারায় পৌঁছায়। কিন্তু এর পরের কাজটা এতটাও সহজ ছিল না। তারা গার্ডের চোখ এড়িয়ে সমুদ্রের কাছে এসে তাদের মুখ দিয়ে রেইনকোট ফুলিয়ে লাইফ জ্যাকেট বানিয়ে নেমে পড়ে সমুদ্রে। অন্ধকার রাত, হাড় কাঁপানো ঠান্ডা পানি, সাথে হাজারো বাধা পেরিয়ে তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এক নতুন জীবনের সূর্যোদয়ের দিকে। পরের দিন সকালে গার্ডরা সেলে থাকা কয়েদিদের গুনতি দিতে গেলে দেখে সেখানে মরিস নয় বরং একটি নকল মাথা বানিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারা বুঝতে পারে মরিস পালিয়ে গেছে এই অভেদ্য দুর্গ থেকে। দূর থেকে ইংলিশের মুখে দেখা গেল এক প্রশান্তির হাসি। পরবর্তী সময়ে একটা অনুসন্ধান দল অ্যাঞ্জেল আইল্যান্ডে খোঁজ চালায়। তারা সমুদ্র এর ধারে খুঁজে পায় রেইনকোট দিয়ে বানানো একটি ব্যাগ, ক্লারেন্স এর কিছু ফটো এবং একটি নোটবুক।
ওয়ার্ডেন ভাবে তারা হয়তো নিশ্চয়ই মারা গেছে। অনুসন্ধান সার্জেন্ট জানায় হয়তো এটাও তাদের পরিকল্পনারই একটি অংশ। ঠিক এমন সময় ওয়ার্ডেন সমুদ্রের ধারে আরও একটি জিনিস খুঁজে পায়, ডকের দেওয়া সেই চন্দ্রমল্লিকা ফুল, যা একদিন ওয়ার্ডেন ছিঁড়ে ফেলে দিয়েছিল। প্রচণ্ড রাগের মাথায় আজকেও সেই ফুলটিকে ছিঁড়ে সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয়। এরপরে আমেরিকার ওয়াশিংটনে বড় অফিসাররা তাকে ডাকে। চাকরি বাঁচানোর জন্য সে মিথ্যা রিপোর্ট দেয় যে তারা মারা গেছে, যদিও তাদের লাশ কখনো পাওয়া যায়নি। আর এই ঘটনার পরে তাদের খোঁজ কোনোদিনও পাওয়া যায়নি। তো বন্ধুরা, এটাই ছিল বিশ্বের সবথেকে বিখ্যাত বা কুখ্যাত আমেরিকার জেল পালানোর ঘটনা। এই ঘটনার পরে 2018 সালে হঠাৎ করেই সান ফ্রান্সিসকো এর পুলিশদের কাছে একটি চিঠি আসে। সেটি ছিল জন অ্যাংলিনের। চিঠিতে সে স্বীকার করে তারা 1962 সালে জেল থেকে পালানোর পরে মরিস 2008 এবং ক্লারেন্স 2011 সালে মারা যায়। জন চিঠিতে লিখে দেয়, টিভিতে যদি স্পষ্টভাবে ঘোষণা করা হয় যে তাকে 1 বছরের বেশি জেলে শাস্তি দেওয়া হবে না আর শারীরিক চিকিৎসা ঠিকঠাকভাবে করানো হবে, তাহলে সে নিজেই জানাবে যে সে কোথায় আছে। তবে এই চিঠি এর সত্যতা প্রমাণ করা না হয়ে উঠলে এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 1963 সালে, অর্থাৎ তারা পালিয়ে যাওয়ার 1 বছরের মধ্যেই সেই জেলটি চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি জাদুঘর হয়ে রয়েছে। মরিস, জন এবং ক্লারেন্স তিনজনেই জেল থেকে পালানোর সময় যে জিনিসগুলো ব্যবহার করেছিল তা এখনও জাদুঘরে রাখা রয়েছে স্মৃতি হিসেবে। বিশ্বের অনেক জায়গা থেকে এখন সেখানে মানুষরা এই ঘটনার উপলব্ধি করতে ঘুরতে আসে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই জেল পালানোর রহস্যময় গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হব আপনাদের সামনে নতুন রহস্যময় একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।